আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2025 সালের ক্লাস 9 এবং 10-এর স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের নতুন ইংরেজি বইয়ের 15 এবং 16 পেজে যে ইউনিট 1 লেসন 3-তে মেইন অ্যান্ড ক্লাইমেট, এইখানে যে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ রয়েছে সেই প্যাসেজটির বাংলা অনুবাদ করে বুঝিয়ে দিব এবং এখানে তোমাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সমাধান করে দিব এই প্যাসেজ থেকে, প্যাসেজের আলোকে। এবং তোমাদের এই প্যাসেজের পরে যে টেবিলটা আছে পৃষ্ঠা নম্বর 16-তে, এই টেবিলের এই ম্যাচিংটা করে দিব, এই ছকটা করে দিব। তো ভিডিওটা দীর্ঘ হতে পারে, তোমরা সম্পূর্ণটা দেখবে। চলো শুরু করা যাক। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. এখানে মেইন টেক্সটে বলেছে যে মানুষ সূর্যের বিকিরণ বা পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে পারে না। তারপর বলছে বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। তবে তারা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে এবং এর ফলে বায়ুমণ্ডলে যে পরিবর্তন ঘটে তা নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে মানুষ কি করতে পারে, যে এখানে বলা হয়েছে দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস, অর্থাৎ গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে তারা, এবং পরিবেশে এটার যে প্রভাব থাকে সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে তারা কি পারে না, সেটা প্রথম লাইনে আমরা দেখছি যে মানুষ সূর্যের বিকিরণ পরিবর্তন করতে পারে না, পৃথিবীর ঘূর্ণন পরিবর্তন করতে পারে না। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, এখানে বলছে যে অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেইজড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার। বলছে গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ভয়ঙ্করভাবে বেড়েছে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং এর জন্য আমরাই দায়ী। তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য কারা দায়ী? আমরা মানব জাতি দায়ী। এরপর লক্ষ্য করো, বলা হয়েছে যে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন দ্য কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফিউয়েলস। অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির দহন। তাহলে যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড লেভেলের বৃদ্ধির প্রধান কারণ কি, তখন উত্তরে আমরা এইটুকু লিখে দিব, এই লাইনটি, যে বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির দহন। এবার লক্ষ্য করো, সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, 19 শতকের শেষের দিক থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি গিভিং রাইজ টু ম্যানুফ্যাক্টরিজ। বলা হয়েছে যে 19 শতকের শেষ দিক থেকে শিল্প কারখানার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে প্রচুর শক্তির প্রয়োজন হয়। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলোর শক্তির প্রয়োজন হয়, হুইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বাশন অফ কোল, যেটা কয়লা পুড়িয়ে পাওয়া যায়। তো এখানে কয়েকটা প্রশ্ন করা যায় যে কখন শিল্পের কাজকর্মগুলো দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে 19 শতকের শেষের দিকে। আবার বলা যায় যে ফ্যাক্টরি কি দরকার হয়, তখন আমরা বলবো যে ফ্যাক্টরি রিকোয়ার্স এনার্জি, ফ্যাক্টরি এনার্জি দরকার হয়। আবার আরও একটা প্রশ্ন করা যায় এখানে যে এনার্জি ফ্যাক্টরি কোথা থেকে পায়, তো সেটার উত্তরে আসবে যে এনার্জি ওয়াজ প্রডিউস থ্রু দ্য কনভার্সন অফ কোল, অর্থাৎ কয়লা পোড়ানোর মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। এরপর লক্ষ্য করো, বলা হয়েছে যে বিসাইডস কোল, কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, শক্তির অন্যান্য উৎস সাচ অ্যাজ, যেমন মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্ন টু হিট আওয়ার হাউজেস, রান কার্স, এয়ারপ্লেনস অর টু প্রডিউস ইলেকট্রিসিটি। অর্থাৎ আমাদের বাড়িঘর গরম করতে, গাড়ি ও বিমান চালাতে এবং বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করা হয়। তাহলে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কেন ব্যবহার করা হয়, এই প্রশ্ন করলে আমরা এই লাইনটি লিখে দিব যে ঘরবাড়ি গরম করতে, গাড়ি চালাতে, এরোপ্লেন চালাতে, বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করা হয়। এরপর লক্ষ্য করো, এখানে বলা হয়েছে nowadays about 85 million barrels of crude oil are burned daily,
বর্তমানে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। কত ব্যারেল তেল পোড়ানো হয়? 85 মিলিয়ন ব্যারেল। তারপরে এখানে লক্ষ্য করে বলছে যে এভরি টাইম আ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, প্রত্যেকবার যখন জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, এটা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। এরপর লক্ষ্য করো বলছে দেয়ারফোর ইট ইজ ক্লিয়ার দ্যাট, অতএব এটা স্পষ্ট যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস, অর্থাৎ বেশি বেশি কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাসগুলো সারা পৃথিবীব্যাপী উৎপন্ন হচ্ছে মানুষের মাধ্যমে, অর্থাৎ মানুষ দায়ী। এরপর লক্ষ্য করে বলছে যে মোর ওভার উই আর অলসো স্ট্রেথেনিং দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডেফরেস্টেশন হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, এছাড়াও আমরা বন উজাড় করার মাধ্যমে গ্রিন হাউস প্রভাব আরও বাড়িয়ে তুলছি। বন উজাড়ের অর্থ হলো প্রচুর গাছ কেটে ফেলা। যদি তোমাদেরকে প্রশ্ন করে যে হোয়াট ডাজ ডেফরেস্টেশন মিন, তখন লিখবে ডেফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ, অর্থাৎ ডেফরেস্টেশন মানে গাছ কেটে ফেলা। এরপর লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে এভরি ইয়ার এনর্মাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই পিপল টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজনস ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট পাশ্চার, অর্থাৎ প্রতি বছর প্রচুর পরিমাণ বনাঞ্চল ধ্বংস করা হয় যাতে মানুষ কৃষির জমি পায় এবং খনির জন্য জায়গা পরিষ্কার করতে পারে। তাহলে যদি এখানে আমরা প্রশ্ন করি যে কেন প্রচুর পরিমাণে বনাঞ্চল ধ্বংস করা হয়, সে প্রশ্নের উত্তরে আমরা এইটুকু লিখে দিব যে কাঠ সংগ্রহের জন্য, খনি থেকে উত্তোলনের জন্য, জায়গা পরিষ্কারের জন্যে, তৃণভূমি বা ফসলি জমি তৈরির জন্যে। এরপর লক্ষ্য করো বলছে যে দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস, বন ধ্বংসের ফলে দ্বিমুখী সমস্যার তৈরি হয়। এটা দুইটা সমস্যা তৈরি করে, ডুয়াল প্রবলেমস মানে দ্বিমুখী সমস্যা তৈরি করে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ, যে গাছগুলো পোড়ানো হয়, রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, সেগুলো প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরণ করে। এরপর আরও একটা প্রবলেমের কথা এখানে বলা আছে যে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, যেহেতু বনাঞ্চল প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় বায়ু থেকে, উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হুইন উই ক্লিয়ার ফরেস্ট, আমরা কার্বন ডাইঅক্সাইডের বড় একটি গুদামঘর নষ্ট করে ফেলি যখন আমরা বনাঞ্চল ধ্বংস করি। তো এই ছিল আমাদের মেইন টেক্সটের অনুবাদ, আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আমরা এখান থেকে যে কয়েকটা প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের সমাধানগুলো করব। এইখানে লক্ষ্য করো প্রথম প্রশ্নটি ছিল ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, মানুষ কি জলবায়ুর উপর প্রভাব ফেলতে পারে? তারপর বলা হয়েছে যে ইফ দ্য আনসার ইজ ইয়েস এক্সপ্লেইন হাউ, যদি তোমার উত্তরটা হয় হ্যাঁ তাহলে কিভাবে। তো আমরা উত্তরটি সংক্ষেপে এইভাবে লিখে দিয়েছি যে ইয়েস ম্যান ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, হ্যাঁ মানুষ জলবায়ু পরিবর্তন করতে পারে বাই হিজ অ্যাক্টিভিটিস, তার কর্মকাণ্ডের মাধ্যমে, তার কার্যকলাপের মাধ্যমে। এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল আমাদের এরকম যে হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, কোন কোন মানব কার্যকলাপ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য দায়ী। তো উত্তরটি আমরা এভাবে লিখব, এখানে হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস, এইটুকুর বদলে আমরা এইখানে এইটুকু বসাবো, তারপরে প্রশ্নের বাকি অংশ লিখব। অর্থাৎ হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস, এইটুকুর জায়গায় বসাবো বার্নিং অফ ফসিল ফিউয়ালস অ্যান্ড ডেফরেস্টেশন, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির দহন এবং বনাঞ্চল ধ্বংস। আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির পোড়ানো এবং বন উজাড় করা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য দায়ী। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি ছিল আমাদের, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, গাছ আমাদের পরিবেশ রক্ষা করতে কিভাবে সাহায্য করতে পারে। উত্তরে আমরা এইভাবে লিখব, ট্রিজ ক্যান হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট বাই গিভিং অক্সিজেন অ্যান্ড টেকিং কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ গাছ অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমাদের পরিবেশ রক্ষা করতে পারে। তারপর এখন আমরা সি নম্বরে
16 পেজে যে ম্যাচিংটা আছে এটা মিল করব। এখানে লক্ষ্য করো 1 নাম্বারটি বলছে সানস রেডিয়েশন, যেটা মিলবে হচ্ছে 1 নাম্বারটা হবে এখানে সি নাম্বারটা। সানস রেডিয়েশন এ বেসিক ম্যাটেরিয়াল অর সাবস্ট্যান্স ইউজড ইন দ্য প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং অফ গুডস, অর্থাৎ একটা মৌলিক উপকরণ। সূর্যের বিকিরণটা হচ্ছে একটা মৌলিক উপকরণ বা উপাদান, যেটা যে কোনো কিছু প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজন হয়। এরপরে 2 নাম্বারটা দেখো ফসিল ফিউয়ালস অর্থাৎ জীবাশ্ম জ্বালানি, এটা হবে হচ্ছে এইটা ডি নাম্বারটা নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দ্যাট কাম ফ্রম দ্য রিমেইনস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, অর্থাৎ অনবায়নযোগ্য শক্তির উৎস যেটা প্রাণী এবং জীবজন্তুর ধ্বংসাবশেষ থেকে আসে। এরপরে 3 নম্বরটা দেখো যে কম্বাশন অফ কোলস মানে হচ্ছে কয়লা পোড়ানো, এটা হবে শেষেরটা জি নাম্বারটা। বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, অর্থাৎ শিল্প কারখানায় কয়লা পোড়ানোর সেটা। তারপরে লক্ষ্য করো 4 নাম্বারটা ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, তো এটা হবে ই নাম্বারটা যে এটা হবে 4 নাম্বারটা হবে এফ নাম্বারটা এইটা, অর্থাৎ এ ন্যাচারালি অকারিং আনরিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট, অর্থাৎ আনরিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট মানে হচ্ছে যে অপরিশোধিত পেট্রোলিয়াম পদার্থ, এটা হবে 4 নাম্বার। 5 নাম্বারটা দেখো যে র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল, তো এটা হবে হচ্ছে 5 নাম্বারটি হবে হচ্ছে প্রথমটা এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান। এরপরে ডিফরেস্টেশন মানে হচ্ছে বনাঞ্চল ধ্বংস, তো এটা হবে ই নাম্বারটা যে ইন্টেনশনাল ডিস্ট্রাকশনস অর রিমুভাল অফ ট্রিজ, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে গাছ কেটে ফেলা, ধ্বংস করে ফেলা। তারপরে 7 নাম্বারটি ফটোসিনথেসিস, এটা হবে হচ্ছে বি নাম্বার যে দ্য প্রসেস ইউজড বাই প্লান্টস টু কনভার্ট লাইট এনার্জি ক্যাপচার্ড ফ্রম দ্য সান, অর্থাৎ উদ্ভিদ সূর্য থেকে পাওয়া শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার যে পদ্ধতি সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা উপকৃত হয়েছো ভিডিওটি দেখে। যদি আসলেই মনে করো যে উপকৃত হয়েছো তাহলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।